রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে ৬-৬ তৃণমূল। আর তারপর থেকে কিন্তু তৃণমূলের নেতারা তারা একদম বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এবার মালদা জেলার তৃণমূল সভাপতি একদম প্রকাশ্য মঞ্চে তিনি বলছেন যে বিরোধীদের জিভ টিনে ছেড়ে নেওয়ার কথা, দাঁত ভেঙে দেওয়ার কথা। আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, তার সঙ্গে কথা বলবো। এভাবে সরাসরি বিরোধীদের বিরুদ্ধে যেভাবে তৃণমূল সরব হচ্ছে, এটা তো গণতন্ত্র বিরোধীও। না, তৃণমূলকে গণতন্ত্র মানে নাকি গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে এই দলটাকে কোথাও ফিট করা যায়? সমস্যা হচ্ছে আমাদের ছোটোবেলায় স্কুলে যারা ভালো পড়াশোনা করতো ছেলেমেয়েরা, শিক্ষকরা ওদের মধ্যে লড়িয়ে দিত যে দেখ তুই ফার্স্ট হবি না সে ফার্স্ট হবি, দেখ তুই ক ঘন্টা পড়েছিস বল। এখন এই দলটার মধ্যে কে কত অশিক্ষিত অসভ্য হতে পারে তার প্রতিদ্বন্দ্বিতা চলে, এবং দলে তার মূল্য সবচেয়ে বেশি। ফলে এই দলে সেটাই হবে, নতুন কি কথাবার্তা, জিভ ছেড়ে নেবো, পা খুলে নেবো, মাথা ফাটিয়ে দেবো, এরাই তো করে এটা, এই ধরনের কাজই এদের কাজ। ফলে এদের কাছ থেকে আমি না সভ্যতা আশা করি, না সম্মান আশা করি, না শিক্ষা আশা করি। অশিক্ষিতরা আবার শিক্ষার কি মর্যাদা দেবে? এই বেছে বেছে অশিক্ষিতগুলোকে বিভিন্ন জায়গায় বসায়, ফলে যা হবার তাই হয়। এই ধরনের অশিক্ষিত মন্তব্য যারা করে তাদের পড়াশুনোর সম্মানবোধ, তাদের সংস্কৃতি, এগুলো নিয়ে সবার মনে প্রশ্ন আছে। এদের একটাই রয়েছে, কিচ্ছু নেই, শুধু আছে ক্ষমতা, এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে অর্থ উপার্জনের চেষ্টা। ফলে এই লোকগুলো এই ধরনের কথা বলবে, এগুলো সবচেয়ে বড় কথা, লোকগুলো শোধরাবে না। এই লোকগুলো শোধরাবে না জীবনে। এই লোকগুলো এমন যে এদের এই সিস্টেম থেকে সরিয়ে দিতে না পারলে, সিস্টেম মানে এই পলিটিক্যাল সিস্টেমের কথা বলছি, এরা কিন্তু শোধরাবে না। ফলে এই লোকগুলো এই কাজই করে যাবে, এটা আমাদের সহ্য করতে হবে যতদিন না এদের ক্ষমতা থেকে সরানো যায়। বিমলবাবু, রাজ্যে এত দুর্নীতি এবং আরজি করের মতো ঘটনা আমরা দেখলাম, সেই রকম আবহে একটা নির্বাচন হলো, যদিও উপনির্বাচন, কিন্তু তারপরেও মানে শাসক দলের একদম জয় জয়কার। কেন এটা বারবার হচ্ছে, কি মনে করেন? প্রথম কথা, এই জয় জয়কার মানে ওরা যদি সোজা পথে জিতত আমার কিচ্ছু বলার ছিল না। এই উপনির্বাচনগুলোর সঙ্গে গোটা ভারতবর্ষে আরও অনেকগুলো রাজ্যে উপনির্বাচন হয়েছে। উত্তরপ্রদেশে হয়েছে, কর্ণাটকে হয়েছে, আমাদের উত্তর পূর্বাঞ্চলে হয়েছে, এদিকে উত্তর পূর্বাঞ্চলের ঠিক ধরে না, আবার কেউ কেউ ধরে সিকিমে হয়েছে, দক্ষিণ ভারতে তোমার এতে হয়েছে, কর্ণাটকে হয়েছে, এবং দুটো বড় রাজ্যে সেখানে নির্বাচন হয়েছে, একটা মহারাষ্ট্র এবং আর একটা অপেক্ষাকৃত ছোট রাজ্য, সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। তার মধ্যে মহারাষ্ট্রে আমরা অত্যন্ত ভালো ফল করেছি, যা এক্সপেকটেশন ছিল। এর আগে একাধিক টেলিভিশন চ্যানেল বা তোমাদের মতো সোশ্যাল মিডিয়াতে আমারও ধারণা ছিল যে মহারাষ্ট্রে আমরা হয়তো 165-70টা পাবো একদম। সে যে আমরা 230 ছাড়িয়ে 235-36 পাবো, সত্যি আমারও ধারণার বাইরে ছিল। আজকাল তোমারও দেখবে, আমারও দেখবে, মহারাষ্ট্রে মুম্বাই অঞ্চলে প্রচুর পরিচিত মানুষজন থাকে, তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও বলেছিল যে 165-70টা বিজেপির পেতে খুব অসুবিধা হবে বলে মনে হয় না। সে যে সব টপকে যাবে সে আমারও ধারণার বাইরে ছিল। আবার এটা ঠিকই যে আমার নিজের একটু অ্যাসেসমেন্টে ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম ঝাড়খণ্ডে আমরা প্রায় 2/3 মেজরিটি পেয়ে যেতে পারি, দেখা গেলো আমরা খারাপ ফল করেছি। যা পেয়েছি তো খারাপ ফলই বলতে হবে, কিন্তু আমরা তো মেনে নিয়েছি উইথ অল হিউমিলিটি। তার কারণ মানুষ যদি মানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে ভোট দিয়ে থাকে, আমাদের তো সেটা মেনে নিতে হবে। আবার দেখো, উত্তরপ্রদেশে 9টা বিধানসভা ইলেকশনে ভোট হয়েছিল, তার মধ্যে আমাদের আসন কমই ছিল, তার মধ্যে 4টা বা 5টা আসন ছিল কিন্তু সমাজবাদী পার্টি মাত্র 2টো আসন পেয়েছে। প্রত্যেকটা আসন কিন্তু বিজেপি দখল করেছে, একটা বিজেপি সমর্থিত আরএলডি দখল করেছে। উত্তর পূর্বাঞ্চলে সবকটা উপনির্বাচনে বিজেপি জিতেছে। আবার কর্ণাটকে আমাদের যেটা একটা আসন কংগ্রেস দখল করেছে। এইরকম ঘটেছে, কিন্তু এগুলো প্রত্যেকটার মধ্যে নির্বাচনের একটা স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে। নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, কোথাও উত্তরপ্রদেশে 2-1 জায়গায় সামান্য অশান্তি হয়েছে, বাকি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে। একমাত্র পশ্চিমবাংলা যেখানে এই 6টা জায়গায় ইলেকশন হয়েছে, মারপিট হয়েছে, মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, প্রার্থীরা মার খেয়েছে। তুমি কি কখনো এটা মানে রাজনীতিতে হয় নাকি যে আগের বিধানসভা নির্বাচনে তোমার সিতাই কেন্দ্রে 10,000 ভোটের লিড ছিল বিজেপি তৃণমূলের, সেই লিডটা আবার 1,30,000 ছাড়িয়ে গেল? এটা কি ম্যাজিক হচ্ছে নাকি পিসি সরকারের? তার মানে এর মধ্যে কোথাও একটা গোলমাল রয়েছে। আবার উপনির্বাচনে যে ফলাফল হয়, পরের নির্বাচনে দেখা যায় ফলাফলটা উল্টে যায়। এই
মানে বাজে ট্র্যাডিশনটা শুরু করেছিল সিপিএম পশ্চিমবাংলায়। তোমার নিশ্চয়ই খবর নিয়ে দেখবে যে একবার চৌরঙ্গীর মতো আসন, যেটা কংগ্রেসের গড় বলা হতো, সেই আসনেও কিন্তু সিপিএম অনিল চট্টোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছিল। তাই এই কাণ্ড কারখানাগুলো সিপিএমের আমল থেকে শুরু হয়েছে, আর এরা সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী। কিন্তু একটা জিনিস এরা মনে রাখুক, যে এই উপনির্বাচন দিয়ে পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস শেষ হচ্ছে না। 26 আছে বা তারপরেও সময় আছে। সুতরাং এটা শেষ কথা নয়, অত্যাচার শেষ কথা বলে না। মাদারিহাট তো আমরা দেখলাম সত্যি, যেখানে গত 10 বছর ধরে বিজেপি জিতে আসছে, সেই আসনটাও তৃণমূল ছিনিয়ে নিল, এবং সেখানে কখনোই তৃণমূল এর আগে জেতেনি। তো সবটাই এরকমভাবে হতে পারে যে লোককে ভয় দেখিয়ে ভোট না দিতে গিয়ে ভোট লুট করে? আমি তো তোমাকে চৌরঙ্গীর উদাহরণ দিলাম। চৌরঙ্গীতে কংগ্রেস ছাড়া কেউ কোনোকালে জেতেনি। সেখানে সিপিএম অভিনেতা অনিল চট্টোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছিল। কি করে জিতিয়েছিল সকলে জানে, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের মানুষরা জানে। ঠিক যেরকম তুমি যখন প্রশ্নটা করলে, আমি মাদারিহাট কেন্দ্রের উত্তরটা দিই। মাদারিহাট কেন্দ্রে বাইরে থেকে সমাজবিরোধী গুন্ডাদের এনে তাদের চা বাগানের শ্রমিক সাজিয়ে বিভিন্ন জায়গায়, যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী গেছে, ওকে ঘেরাও করা হয়েছে। ওকে বিভিন্ন এলাকা ঘুরতে দেওয়া হয়নি, জোর করে মানে বাধা ঠেলে যেতে গেছে, ওর গাড়ি ভাঙচুর করা হয়েছে, কাঁচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ভারতের কোন অঙ্গরাজ্যে হয়েছে তুমি আমাকে বলো? সবচেয়ে বড় কথা, এখানে নির্বাচনের পরে বিরোধীদের ওপর আক্রমণের যে একটা নোংরা ট্র্যাডিশন তৃণমূল শুরু করেছে 2021-এর 2রা মের পরে, যে যার কয়েকদিনের মধ্যে অন্তত 60 জনের কাছাকাছি ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়ে যায়, তারপরেও যে মানুষ মাথা উঁচু করে ভারতীয় জনতা পার্টি করছে, আমি তো মনে করি আমি তাদের প্রণাম জানাই, স্যালুট জানাই। অন্য কোনো রাজ্য হলে মানুষ ভয়ে ঘরে ঢুকে যেত। মানুষের এখনও আতঙ্ক যায়নি, মানুষ ভয় পায়, তারপরেও মানুষ বেরোচ্ছে, যতটা পারছে ভোট দিচ্ছে। এরাই কিন্তু আগামী দিনে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে। আমি তোমাকে একটা কথা বলি এই প্রসঙ্গে, আমি যেহেতু মাটির কাছাকাছি, আমিও তো অল্প স্বল্প রাজনীতি করি। ধরো 50টা লোককে যদি বোঝাই যে চলো মিটিংয়ে যাই, তার মধ্যে অন্তত 10 জনের পরিবারে জিজ্ঞেস করি, আমার ছেলেটা যদি কিছু হয়ে যায় আমার পরিবারকে দেখবে কে? অর্থাৎ বাবা মারা ভয় পায় যে ছেলেমেয়েরা রাজনীতি করতে গেলে, কোনো দলের মিটিং মিছিলে গেলে তার কিছু হয়ে যেতে পারে। তাদের সামনে টাটকা উদাহরণ 2021-এর 2রা মের পরে ওটা থামেনি, একের পর এক চলছে। ফলে এরপরেও মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে, পাশে থাকছে, ভয় পাচ্ছে, কিন্তু লড়াই করছে। আমি বলছি এটা কিন্তু শেষ নয়, অন্তত এই অত্যাচারের শেষ আছে। তাদের মানে এই অত্যাচার চিরদিন চলতে পারে না। 2026-এই কিন্তু ওরা বুঝতে পারবে। বিমলবাবু, আপনি মহারাষ্ট্রের প্রসঙ্গ যেহেতু তুলছিলেন, মহারাষ্ট্রে আমরা দেখলাম যে লড়কি বেহেন যোজনা, এই প্রকল্পটির একটা সুফল পাওয়া গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু রাজনৈতিক মহলে এর চর্চা চলছে। আমরা তো তার আগে থেকেই পশ্চিমবঙ্গে জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে। কোথাও গিয়ে এই যে মহিলাদের কথা ভেবে এই প্রকল্পগুলি খুব কাজে দিচ্ছে। মানে একটা মানে পুরো মহিলা ভোটটা এক জায়গায় এককাট্টাভাবে যে কোনো নির্দিষ্ট দলের কাছে যাচ্ছে। প্রথম কথা, এটাই তৃণমূলের কিছু লোকজন এইরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাইপের যে প্রকল্প, সেটা নাকি একা তৃণমূল কংগ্রেসই উদ্ঘাটন করেছে, অন্য কেউ এর উদ্ঘাটন ইত্যাদি। আমি তোমাকে কতগুলো তথ্য দিই, তুমি বাড়ি গিয়ে নেটে দেখে নেবে। অরুণোদয় যোজনা আসাম বলে একটি যোজনা 2020 সালে আসামে চালু করা হয়েছিল, এবং লক্ষ্মীর ভাণ্ডারও প্রায় ওই সময়ই চালু করা হয়। হ্যাঁ, না, 2020-তে অরুণোদয় যোজনা বিমা চালু করা হয়, আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রায় ওই সময়ই চালু করা হয়। 2019-এর ঠিক পরে 2020-তেই চালু করে, কাছাকাছি দুটো প্রকল্প। তো অরুণোদয় যোজনায় যে পরিবারে 2 লক্ষ টাকার চেয়ে কম আয় আছে, তাদের সেই সময়ে বছরে 850 টাকা দেওয়া হতো, এই সময়ে সেটা বাড়িয়ে 1250 করা হয়েছে আসামে। তাই লক্ষ্মীর ভাণ্ডার একমাত্র পশ্চিমবাংলায় চালু হয়েছে। এটা তথ্যগতভাবে ভুল, আমি নাম বললাম, তুমি বাড়ি গিয়ে নেট খুলে এটা সার্চ করে নেবে, অরুণোদয় যোজনা আসাম। আর একটা কথা বলি, এরা প্রায়ই বলে কন্যাশ্রী প্রকল্প। আরে কন্যাশ্রী প্রকল্প সেদিন প্রকল্প, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবে হলো? 2011 সালে। তার আগে 2005 সালে
মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান লাডলি যোজনা চালু করেছিলেন। লাডলি বহিনা নয়, লাডলি যোজনা। মেয়ে জন্মালে তার নামে একটা টাকার অ্যামাউন্ট পোস্ট অফিসে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট করে দেওয়া হতো। সেই মেয়ে যখন 18 বছর বয়স হতো সেইটা রোল করতে করতে একটা ভালো টাকা হতো এবং তারপর তার উচ্চশিক্ষা বা অন্যান্য কাজে সেটা লাগতো এবং সেটা হাতে টাকা দিয়ে দেওয়া হতো না, সেই টাকাটা পোস্ট অফিসেই রেখে দেওয়া হতো। আর এগুলোই হচ্ছে পরিকল্পনা। আর একবারও কিন্তু আসামের মুখ্যমন্ত্রী বলে না যে আমি অরুণোদয় যোজনা দিয়েছি সুতরাং আমার কালভার্ট করার টাকা নেই। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানও একবার বলে না যে আমি লাডলি যোজনা করেছি সুতরাং আমি ডিএ দিতে পারবো না। যত গোল পশ্চিমবাংলায় এরা লক্ষ্মীর ভাণ্ডার দেয়, এরা বলে আমরা ব্রিজ করতে টাকা নাই, আমাদের কালভার্ট করতে টাকা নাই। আর সবচেয়ে আরেকটা কথা, আমি সিপিএমের বিরোধী, তীব্র বিরোধী, কোনো দিনই দলটাকে সমর্থন করতে পারি না এবং আমি মনে করি পশ্চিমবাংলায় এখনও অবধি যা যা অপরাধ, যা নোংরামি সেটা সিপিএম শুরু করেছে। কিন্তু তারপরেও বলবো সিপিএমের আমলে বার্ধক্য ভাতা কিন্তু সিপিএম চালু করেছিল, বিধবা ভাতা সিপিএম চালু করেছিল। সুতরাং এমন কিছু কথা আমি যেগুলো বললাম তুমি বাড়ি গিয়ে সার্চ করে নেবে। নতুনত্ব কী আছে তৃণমূলের? ওই তৃণমূলের এবং তার সমর্থক কিছু লোক তারা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। আমরা কোনো কালে প্রচারটা ভালো আছে, প্রচারটা করে ওরা এবং মানে সেই প্রচারের নামে যেটা হয় অসভ্যতা হয়, কারণ সর্বত্রই ওই প্রচারের নামে অপরকে গালিগালাজ করা এইসব চলে। আমি তৃণমূল নিয়ে আমি একেবারেই চিন্তিত নয়। আমি শুধু এইটুকু কথা বলছি যে এই ধরনের প্রকল্প ভারতের সব অঙ্গরাজ্যে আছে। তামিলনাড়ুতে সম্ভবত 2002 সালে মহিলাদের জন্য প্রথম প্রকল্প জয়ললিতা চালু করেছিলেন। কোথাকার লক্ষ্মীর ভাণ্ডার তো কবেই সেদিন 2019-20 সালে হয়েছে। ন্যাচারালি এই প্রকল্পের উদ্গাতা তৃণমূল কংগ্রেস। আমি সরি টু সে এটা ভুল তথ্য, এই প্রকল্প আগেও ছিল। মূল কথা যেটা এবারে মহারাষ্ট্রেও করা হয়েছে, বিশেষ একটা আয়ের পর্যন্ত মহিলাদের যথেষ্ট ভালো পরিমাণ টাকা দেওয়া হয়েছে। টাকা কেন দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে তার কারণ যে মহিলাদের আয়ের কোনো উৎস নেই, তার খরচের কোনো হাতে টাকা থাকে না। একদম একদম মেন যেটা দেখো, এটা তুমি যদি কারোর হাতে টাকা দাও সেই টাকাটা সে খরচ করবে, সেই টাকাটা খরচ করলে না ইকোনমিটা বাড়ে। ওই জন্যে লোকে বলে মানুষের হাতে টাকা দাও। যত টাকা মানে কাঁচা টাকা দেওয়ার সিস্টেমটা এখন চালু হয়েছে। আগে বলা হতো ধরো ব্যাংকে যখন ইন্টারেস্ট কমায়, কেন ইন্টারেস্ট কমায়? লোকে মনে করে ব্যাংক থেকে টাকাটা লোকে তুলবে, ওটা শেয়ার বাজারে খাটাবে, এই জিনিসপত্র কিনবে। অনেক সময় দেখবে টিভি বা ফ্রিজের দামের উপর ছাড় দেওয়া হয়, লোকে যাতে কেনে, ওই টাকাটা বাজারে যাবে। ঠিক যেই রকম মহিলাদের হাতে যদি টাকা যায় তাহলে সেই টাকাটা বাজারে যাবে, মহিলারা নিজে জিনিস কিনবে, টোটাল মার্কেট ভলিউমটা বাড়বে। আর একটা কথা যে কেন্দ্রীয় সরকারও এরকম প্রকল্প করেছে, কিন্তু যেরকম কিষাণ সম্মান নিধি দেওয়া হচ্ছে, তো কৃষকদের হাতে টাকা দেওয়া হচ্ছে না। ফলে এই রকম প্রকল্প নানা নামে রয়েছে। এরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশি লাফালাফি করে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা আসলে আর কিচ্ছু নয়। এই প্রকল্পটা জয়ললিতা থেকে টোকা হয়েছিল, এরা মোটেই এই প্রকল্পের উদ্গাতা নয়, আমি চ্যালেঞ্জ করে বলছি।